গত অনেক দিন থেকে ইউরোপের দেশ ইতালি যাবার জন্যে বাংলাদেশি তরুণেরা নানাভাবে চেষ্টা করছে। বিশেষভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হয়ে এই চেষ্টাটি বেশি করা হচ্ছে। এই রুটটি অনেক দিন থেকে চালু আছে। অন্যান্য দেশের লোকেরাও যাচ্ছে, পাকিস্তানিরা অনেক বেশি যাচ্ছে, অন্যান্য দেশের লোকেরাও যাচ্ছে। বাংলাদেশি তরুণদের অনেকে এই বিপজ্জনক রুটটি বেছে নিয়েছে ইতালি যাবার জন্য। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হয়ে ছোট ছোট ডিঙ্গি নৌকার মতো রাবার বা প্লাস্টিকের তৈরি সেই নৌকাগুলো ধারণ ক্ষমতার বাইরে যাত্রী নিয়ে দালাল এবং মাফিয়াদের একটি নেক্সাস, এই দালালদের মাধ্যমে ভূমধ্যসাগর পার হয়ে তারা ইতালি যাবার চেষ্টা করছে। অনেক দিন থেকে এই চেষ্টা জারি আছে। আর এই চেষ্টায় অল্প কিছু ভাগ্যবান সফলও হয়েছে, তারা ভূমধ্যসাগর পার হতে পেরেছে নিরাপদে এবং ইতালি পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তো সেই চেষ্টার অংশ হিসেবে এবং সেই সফলতার কাহিনী শুনে বাংলাদেশের অনেক বেকার তরুণ চেষ্টা করেছে এই রুট ধরে ইতালি যাবার জন্য, এবং তারা লিবিয়া থেকে এই বিপদ সংকুল যাত্রাটি করছে। তো তাতে করে দেখা গিয়েছে অনেকেই পারেনি, সফল হতে পারেনি। ভূমধ্যসাগরে এই নৌকাগুলো ডুবে গিয়েছে অনেক যাত্রী নিয়ে, কারণ ধারণ ক্ষমতার বাইরে যাত্রী থাকে। তো নৌকাগুলো ডুবে গিয়েছে অনেক সময়, অতীতে অনেক প্রাণহানি হয়েছে। বিভিন্ন দেশের অভিবাসী ছিলেন, বাংলাদেশি তরুণের সংখ্যা একেবারে নেহাত কম ছিল না সেখানে। আর বিভিন্ন সময় এটি পত্রিকার হেডলাইন হয়েছে। অতি সম্প্রতি খুব রিপিটেডলি পত্রিকায় আসছে বিষয়গুলো, এই হৃদয় বিদারক কাহিনীগুলো, যে লিবিয়া যাবার চেষ্টায় ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে নিহত, আর না হলে মাফিয়া দালাল চক্রের খপ্পরে পড়ে ইতালিতে কিডন্যাপড হয়ে গিয়েছে তারা, তাদেরকে হস্টেজ করা হয়েছে মুক্তিপণ আদায় করবার জন্য। বাংলাদেশি দালালদের সহযোগিতায় লিবিয়ান মাফিয়ারা তাদেরকে ইতালিতে কোথাও আটকে রেখেছে, আটকে রেখে নির্যাতন করেছে বিভিন্ন সময় এবং করছে, এবং সেই নির্যাতনের ভিডিওগুলো বাংলাদেশি ফ্যামিলি মেম্বারদের কাছে পাঠিয়ে তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে এবং নিচ্ছে। এটি চলছে প্রতিনিয়তই। তো সাম্প্রতিককালের কিছু নিউজ পেপার হেডলাইন এই বিষয়ে শেয়ার করতে হচ্ছে। গত 9 ফেব্রুয়ারি মানব জমিন রিপোর্ট করেছে মুক্তিপণের 31 লাখ দিয়েও বাঁচানো গেল না সেলিমকে। 10 ফেব্রুয়ারি মানব জমিন রিপোর্ট করেছে লিবিয়ায় গণকবর থেকে অর্ধশত অভিবাসী শরণার্থীর মরদেহ উদ্ধার। 2রা ফেব্রুয়ারি মানব জমিন রিপোর্ট করেছে ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের 2 যুবককে গুলি করে হত্যা। 4ঠা ফেব্রুয়ারি মানব জমিন রিপোর্ট করেছে ইতালি নেয়ার প্রলোভনে লিবিয়ায় নির্যাতন, নিখোঁজ অর্ধশত যুবক। 4ঠা ফেব্রুয়ারি মানব জমিন লিবিয়ায় নিহত 23 জনের 10 জনই মাদারীপুরের। প্রায় 10 মাস আগে প্রথম আলোর হেডলাইন লিবিয়ায় নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি। প্রায় 7 মাস আগে বিডি নিউজ 24.com এর হেডলাইন লিবিয়ায় 64 বাংলাদেশিকে পাচারের হোতা গ্রেপ্তার। তো ফিরে আসি এবার সর্বশেষ যে নিউজটি মানব জমিনে, মুক্তিপণের 31 লাখ দিয়েও বাঁচানো গেল না সেলিমকে। 9 ফেব্রুয়ারি মানব জমিন রিপোর্ট করেছে। আর সেলিম 25 বছরের তরুণ, রাজশাহীর। তো সেলিমের বাবা রাজশাহীর বাঘা পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মহাজনপাড়ার তরুণ সেলিম, 25 বছর বয়সী। তার বাবা ওখানকার স্থানীয় দালাল চক্রকে উচ্চ অঙ্কের টাকা দেন ছেলেকে ইতালি পাঠাবার জন্য। তো সেলিমকে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়, দালাল চক্র অন্যান্যদের মতোই লিবিয়ায় নিয়েছে। হয়তো প্ল্যান ছিল ছোট নৌকোয় করে ভূমধ্যসাগর পার করিয়ে দেবে, এরকম কিছু হয়তো ছিল। পরবর্তীতে দালালরা সেলিমের বাবাকে জানান যে সেলিম লিবিয়াতে আটকা পড়েছে, কোনো মাফিয়া চক্র তাকে আটকে রেখেছে, তাকে যদি বাঁচাতে হয় তাহলে বড় অঙ্কের টাকা দিতে হবে। তো 25-30 লক্ষ টাকা সেলিমের বাবা ঋণ করে, জমি বিক্রি করে নানাভাবে বাংলাদেশি দালাল চক্রকে দেয় তার ছেলেকে বাঁচাবার জন্য। তাতেও কাজ হয়নি। এক পর্যায়ে 2 বিঘা জমি লিখে দিতে হয় দালালদের। সর্বশান্ত হয়ে এই পরিবারটি সব রকমের চেষ্টা করেছে তাদের সন্তান 25 বছরের তরুণ সেলিমকে বাঁচাবার জন্য, কিন্তু শেষ রক্ষা হয়নি। অতি সম্প্রতি জানা যায় যে সেলিমকে মেরে ফেলা হয়েছে। এখানে সেলিমের মৃতদেহের ছবি তার পরিবারের কাছে পাঠানো হয়েছে। খুবই দুঃখজনক। তো শুধু এইটি না, গত 4 ফেব্রুয়ারি
প্রথম আলো যে রিপোর্টটি করেছে সেখানে 2রা ফেব্রুয়ারি মানবজমিন যে রিপোর্টটি করেছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমারখালী গ্রামের হৃদয় মাতব্বর ও আকাশের গুলিবিদ্ধ দেহ ফেসবুকের মাধ্যমে দেখতে পান এলাকাবাসী। তারা মামা ভাগ্নে সম্পর্কে। এই মামা ভাগ্নে গুলিবিদ্ধ হয়ে লিবিয়াতে নিহত হন। তো এরকম উদাহরণ অসংখ্য দেয়া যাবে। উদাহরণ দিয়ে দর্শক আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাচ্ছি না। মূল বিষয়টি এখানে আলোচনার দাবি রাখে তা হলো কি হচ্ছে এটি। আমাদের তরুণরা বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট প্রবলেম উচ্চ পর্যায়ে আছে, হতাশা আছে তরুণদের মধ্যে, তারা বিদেশে যাওয়ার চেষ্টা করবেন, এটি স্বাভাবিক। এই চেষ্টা বহু বছর থেকে হয়ে আসছে, কিন্তু তাই বলে এতটা বিপদসংকুল পথ পাড়ি দিয়ে ভূমধ্য সাগরের মতো এরকম একটি সাগর পাড়ি দিয়ে এবং এই দালালদের খপ্পরে পড়ে মাফিয়া চক্রের মাধ্যমে এইভাবে নির্যাতিত হয়ে মুক্তিপণ দিয়ে যা চলছে, এটি কি কন্টিনিউ করতে পারে? এটি কি হতে পারে? এই সরকার এই হেডলাইনগুলো দেখছেন না? তারা মিডিয়াতে কি আসছে খোঁজখবর রাখছেন না? লিবিয়াতে বাংলাদেশের দূতাবাস আছে তো, দূতাবাস কি করছে? দূতাবাসের কর্মকর্তারাই বা কি করছেন? এইভাবে একের পর এক বাংলাদেশি তরুণ লিবিয়াতে নিহত হচ্ছেন, বিপদে পড়ছেন, তাদের পরিবারকে সর্বশান্ত হয়ে মুক্তিপণ দিতে হচ্ছে। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কি এই বিষয়ে কিছু করবার নেই? লিবিয়ার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে লিবিয়ান সরকারের সাহায্য নিয়ে যেই বিষয়গুলো ঘটছে, এইসব বিষয়ে সেখানে অনুসন্ধান চালানো যেতে পারে, সেখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানো যেতে পারে, বাংলাদেশে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানো যেতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় সেই কাজটি করতে পারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই কাজটি করতে পারে, কারণ এটি একটি ক্রিমিনাল অফেন্স যা ঘটছে। কিডন্যাপ করা হচ্ছে, মুক্তিপণ আদায় করা হচ্ছে, গুলি করে মেরে ফেলা হচ্ছে, এটা ক্রিমিনাল অফেন্স। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে তদন্ত করতে পারে, ব্যবস্থা নিতে পারে। আমরা তো দেখছি না কোনো দৃশ্যমান কোনো ব্যবস্থা। এরকম কি চলতেই থাকবে? এইভাবে একের পর এক বাংলাদেশি তরুণ প্রাণ দিতেই থাকবে? এইভাবে বাংলাদেশি তরুণের লাশের মিছিল আর কত বড় হলে সরকারের টনক নড়বে? এই প্রশ্ন রেখে শেষ করছি ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।